হ্যালো স্টুডেন্টস, তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। কি জন্য ভালো আছো বলো তো? তার কারণ হচ্ছে পড়াশোনা করছো না। আমি তো ক্লাসে যাচ্ছি না, তাই না? আর তোমরাও স্কুলে আসছো না। আমি কি করি, তোমাদের ঘাড়ের উপর উঠে বাধ্য করি যে পড়তেই হবে। এই পড়াটা এই জাত থেকে এইটুকু মুখস্থ করতেই হবে, তাই আমার ক্লাসে পড়া করো। না হলে আমার ক্লাসে মোটেও পড়া করতে না, আমি যদি বাধ্য না করতাম। সত্যি কথা না বলো? হ্যাঁ, অবশ্যই এটা সত্যি কথা। যাই হোক, এটা তো দুষ্টুমি করে বললাম। আসলে আমরা পড়া করি ক্লাসে, তোমরাও করো, আর আমাদের কথাও তোমরা শোনো। কিন্তু এই যে এখন যে মহামারীর সময়ে আমরা যে স্কুলে যেতে পারছি না, তোমরাও স্কুলে আসতে পারছো না, তাহলে কি হচ্ছে, আমাদের দূরত্ব বেড়ে গেছে। আমাদের মধ্যে তোমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। আর তোমরা হচ্ছে সেই সুযোগটা নিয়ে পড়াশোনা ঠিকমতো করছো না, ভাবছো ওই পরীক্ষার আগে একদিন রিডিং দিলেই হয়ে যাবে। কিন্তু তা না সোনারা, তোমাদের পড়তে হবে, বইটা ভালোভাবে রিডিং দিতে হবে। রিডিং যদি দিয়ে তার মূল যে সারাংশ সেইটা যদি উপলব্ধি করতে না পারো, তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে না। হুম, তা আমরা কি করতে যাচ্ছি বলো তো? আমরা করতে যাচ্ছি অনলাইন ক্লাসে চলে যেতে চাচ্ছি। অনলাইন ক্লাসে তোমরাও থাকবে, আমরাও থাকবো। তাহলে তোমাদেরও আমরা দেখতে পাবো, আমাদেরও তোমরা দেখতে পাবা। তাহলে ভালো লাগবে না বলো? ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি পড়ার বিষয়ে। পড়ার বিষয় হচ্ছে, আমরা পড়েছিলাম হচ্ছে দশম অধ্যায় পর্যন্ত ক্লাসে পড়েছিলাম, তাই তো? মনে আছে তোমাদের? মনে নেই মনে হয়। দশম অধ্যায়, দেখো বই খোলো, বই খুলে দেখো দশম অধ্যায়। আমরা দশম অধ্যায় পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে আছে হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই একাদশ অধ্যায়ে আমরা চলে যাচ্ছি। তাহলে আগে আমরা মূল বিষয়টা, আসল যে বিষয়টা, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। সেই বিষয়টা হচ্ছে, একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা, সে তো সামাজিক জীব, তাই না বলো? সমাজে বাস করে তারা। তাহলে সামাজিক জীব হিসেবে তার কি থাকবে? তার নৈতিকতা থাকবে, নৈতিকতা বোধ থাকবে। হ্যাঁ, এই নৈতিকতা বোধ তার ভিতরে অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, এই জিনিসটাও তার ভিতরে থাকতে হবে। কেন থাকতে হবে বলো তো? সে যেহেতু সামাজিক জীব, তাহলে সামাজিক জীব হয়ে সামাজিক জীবের জন্য, মানে আমাদের জন্য সে ব্যবসাটা করছে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যদিও ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, তারপরেও কিন্তু ওই মুনাফা বেশি লাভের আশায়, মুনাফা বেশি করার আশায় কি করা যাবে না? নৈতিকতা বর্জিত কোনো কাজ করা যাবে না। তাকে মনে রাখতে হবে, এই খাবারটা তার ছেলে খাচ্ছে, তার মেয়ে খাচ্ছে, তার ঘরের লোক খাচ্ছে, ঘরের লোকেরা খাচ্ছে, আপামর জনগণ, হ্যাঁ, এরা সবাই এই খাবারটা খাচ্ছে। তাহলে খেয়ে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কি হবে? তার কি কোনো কিছু হবে? তার সাময়িকভাবে কিছু হবে না, কিন্তু তার সাময়িকভাবে না হলেও তার ভিতরে যদি নৈতিকতা বোধ থাকে, তাহলে সে এই কাজগুলো করবে না তার নীতি বোধ থেকে। হ্যাঁ, এই নীতি বোধটা হচ্ছে অর্জন করতে হয়, এটাকে লালন করতে হয়, আবার এটাকে পালনও করতে হয়। লালন মানে কি? ভিতরে ধরে রাখা। আর পালন মানে করা, কর্তব্য, আমার এইটা করতেই হবে। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে
পালন। তাহলে আমরা বইয়ের অধ্যায়ে চলে আসি। আমরা মূল কথাটা বুঝতে পেরেছো? এই অধ্যায়টা মূলত হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা আর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, এই বিষয়টাই মূলত আসবে এই অধ্যায়ে। আর এই অধ্যায়ে বেশ বড় এই অধ্যায়টা। হ্যাঁ, এই অধ্যায়টাকে আমরা 3টা ভাগ করে তোমাদের আমি পড়াবো। হ্যাঁ, তো প্রথমেই আছে, দেখো বইয়ের 122 পৃষ্ঠা বের করো। 122 পৃষ্ঠায় আছে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা। দেখো, আমাদের প্রথম টপিকটা হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা। এটা কি, এই সম্পর্কে আমরা প্রথমে জানব। প্রথমে আমরা জানি মূল্যবোধ আর নৈতিকতা। মূল্যবোধ আর হচ্ছে নৈতিকতা, এই দুটো জিনিস কিন্তু ভাগ করা যায় না। এই দুটো জিনিস খুব কাছাকাছি, এটা অবিচ্ছেদ্য, মানে ভাগ করা যায় না, এটাকে দূরে সরানো যায় না। যার ভিতরে এই মূল্যবোধ থাকবে তার নৈতিকতাও থাকবে। হ্যাঁ, এইটা একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, এইটা তোমাদের জানতে হবে। আর এখন এই ছোট বয়স থেকেই তোমরা মূল্যবোধ সম্পর্কে যদি জানো, নৈতিকতা সম্পর্কে যদি জানো, তাহলে তোমরা একদিন বাংলাদেশের একজন সৎ ব্যবসায়ী হিসেবে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু অত সহজ কাজ না। অনেকেই উদ্যোক্তা, অনেকেই ব্যবসায়ী, উদ্যোক্তা থেকেই একজন ব্যবসায়ী জন্ম লাভ করে। আর সেই ব্যবসায়ী যদি সৎ হয়, তাহলে তার ব্যবসাটা কি হয়, আজীবন, হ্যাঁ, সারা জীবন বংশ পরম্পরায় সেই ব্যবসাটা চলতে থাকে। হ্যাঁ, তাহলে আমরা জানলাম মূল্যবোধ ও নৈতিকতা একটা আরেকটার সঙ্গে কি আছে বলো তো? একটা আরেকটার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। কাউকে ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, এবার বইয়ে কি আছে আমরা দেখি। দেখো, বইয়ে আছে মূল্যবোধ ও নৈতিকতা শব্দ দুটির ধারণা প্রায় অবিচ্ছেদ্য। আমি যে কথা বললাম, ছেদ করা যায় না, ভাগ করা যায় না। যে জ্ঞানবোধ, এটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতেই হবে, 1 মার্কে আসবে। যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকেই মূল্যবোধ বলে অভিহিত করা হয়। তাহলে মূল্যবোধ কাকে বলে? যে জ্ঞানবোধ ও আচরণ সমাজ, সমাজ মানে এই আমরা সামাজিক জীব হিসেবে যে জায়গায় আমরা বাস করি, হ্যাঁ, এইটাই হচ্ছে সমাজ। এই সমাজ সেটাকে অনুকরণীয় এবং অনুসরণীয় বলে মনে করবে, সেইটাই হচ্ছে মূল্যবোধ। তাহলে আর একবার আমরা দেখি বইয়ে কি আছে। যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকেই মূল্যবোধ বলে অভিহিত করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম মূল্যবোধ কাকে বলে, এটুকু দাগ দিয়ে রাখো। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবেই, এসএসসিতে প্রশ্ন আসবেই। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। মূল্যবোধ এবং নৈতিকতা বোধ মানুষকে ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, ভালো মন্দের পার্থক্য চিহ্নিত করতে শেখায়। তাহলে কি করতে শেখায়? এইটা ন্যায়, এইটা অন্যায়, এইটা ঠিক, এইটা বেঠিক, এইটা ভালো, এইটা মন্দ, এইটা চিহ্নিত করতে শেখায়। তুমি যদি একটা কাজ করো, কাজ করে মনে করো যে না, এটা অন্যায় কাজ, তাতে কি, আমি করেছি তো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু না, সমাজ সেটা কিন্তু মানবে না, আব্বু আম্মু মানবে না, বন্ধু বান্ধবরা হয়তো বা তোমাকে ভালোবেসে কিছুদিন মানতে পারে, কিন্তু তুমি একদিন না একদিন ওদের কাছ থেকেও তুমি ছিটকে পড়ে যাবে। হ্যাঁ, ওরাও একদিন মানবে না। যে আদর্শ অনুকরণীয় নয়, সেই আদর্শ কখনো সমাজে টিকে থাকে না। বুঝতে পেরেছ? এবার দেখো,
এটি মানুষকে ইতিবাচক, ওই যে বললাম না ছিটকে পড়বে সমাজ থেকে, দেখছো, ইতিবাচক, এটি মানুষের জীবনে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণময় দিকে নির্দেশনা দেয়। তাহলে যত ভালো দিক আছে এই দিকের নির্দেশনা দিয়ে থাকে। অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য, অনুচিত থেকে উচিত, পৃথকীকরণ মানে আলাদা করা থেকে নিরূপণের ক্ষমতা নৈতিক নীতিবোধ থেকে আসে। তোমার ভিতরে যদি ছোটবেলা থেকে আমরা ঢুকিয়ে দিই সব সময় সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সেই সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আমরা শিখেছি না ছোটবেলায়, এই ভালো হয়ে চলা, এইটা যদি আমরা সকালে একবার বলি তাহলে কিন্তু আমাদের কখনোই এই নীতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, এরপরে দেখো, একটা সুখী সুন্দর সমাজ গঠন এবং দেশের জনগণের জন্য নৈতিক আচরণবিধি অনুসরণ একান্ত আবশ্যক। এটা হচ্ছে বইয়ের কথা, আবার আমাদেরও কথা। তাহলে আমরা আমাদের ভিতর যদি এই নীতিবোধগুলো যদি থাকে, নৈতিকতার বোধ যদি থাকে, তাহলে আমরা এটা কি করতে পারবো, অনুসরণ করতে পারবো, অনুকরণ করতে পারবো এবং সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা ধারণাটা কি এটা বুঝতে পেরেছি, তাই তো? এবার আমরা চলে আসি নৈতিকতা। নৈতিকতা আলাদাভাবে, আবার নৈতিকতা কি, হ্যাঁ, নৈতিকতা সম্পর্কে আমরা এখন জানবো। নৈতিকতা নৈতিকতা এটা হচ্ছে গ্রিক শব্দ। নৈতিকতা শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, এইটা ইথস শব্দ থেকে উদ্ভব হয়েছে। এর অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। এইটুকুও কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এটাও কিন্তু 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষায় অবশ্যই আসবে। এই যে যত পরীক্ষা আছে এর পরবর্তীতে তোমাদের যতগুলো পরীক্ষা হবে সব পরীক্ষায় এই প্রশ্নটা, উপরের প্রশ্নটা, হ্যাঁ, আমি যে 2টা দাগ দিতে বললাম এই 2টা লাইন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা নৈতিকতা শব্দের অর্থ কি জানলাম? মানব আচরণের মানদণ্ড। কি? মানব আচরণের মানদণ্ড। বুঝতে পেরেছো? মানব আচরণ মানে মানুষ যে আচরণ করে, যে ব্যবহার করে, যে কাজ করে, হ্যাঁ, এই সামগ্রিক বিষয়টাকে বলে হচ্ছে আচরণ। এই আচরণকে মানদণ্ড করে, মানে তুমি ভালো কি মন্দ, আমরা বলি না ক্লাসে এই মেয়েটা খুব ভালো, এই মেয়েটা একটু দুষ্টু, এইটা এটা আরেকটু দুষ্টু, এরকম বলি না তোমাদের অনেক সময়? বলি আমরা, হ্যাঁ, কিন্তু এগুলো আসলে বলা ঠিক না। সবাই তোমরা সমান, সবাই ভালো, তারপরেও আমরা এই যে তোমরা যে মাঝে মাঝে ব্যবহার করো এই ব্যবহার থেকে আমাদের ভিতরে উঠে আসে যে এইভাবে, মানে যদি বলি তাহলে হয়তো মেয়েটা ভালো হতে পারে, হ্যাঁ, এই জন্য বলি, তোমাদের ভালোর জন্যই বলি। যাই হোক, আমরা কি বললাম? নৈতিকতা শব্দের অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। হ্যাঁ, এবার দেখো বইয়ে কি আছে। নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত। আমরা জানি একজন শিক্ষকের প্রধান কাজ, একজন শিক্ষক, হ্যাঁ, তার কাজ হচ্ছে ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়া করছে কিনা বা শিক্ষক ঠিকভাবে পড়া দিচ্ছে কিনা, হ্যাঁ, পড়া দান করছে কিনা তাকে দেখতে হবে, ছাত্রছাত্রীরা পাঠদান বুঝতে পারছে কিনা। এই যে আমি তোমাদের সামনে এসেছি, তাহলে আমি যদি তোমাদের ঠিকভাবে বুঝাতে না পারি তাহলে কি তোমরা কি মনোযোগ দিয়ে শুনবে? বলো, শুনবে না তো?
তাহলে এই যে যে তোমরা বুঝতে পারছো কিনা, এই বোধটাও আমার ভিতরে কি করতে হবে, থাকতে হবে। তাহলেই আমি বুঝবো যে তোমরা এইটা বুঝতে পেরেছো। এইটা আরো 2বার বললে বুঝতে পারবা, তাহলে আমি 2বার বলবো। যদি 4বার বলতে হয় 4বার বলবো। হ্যাঁ, তোমাকে বোঝানোর চেষ্টা করা এইটাও আমার কাজের একটা অংশ। পড়াশোনায় মনোযোগী বা অমনোযোগী, বাড়ির কাজ ঠিকমতো করছে কিনা দেখা এবং ভুল সংশোধন করে দেওয়া প্রভৃতি কাজগুলো নৈতিকতার দায়িত্বের মধ্যে পড়ে। কার নৈতিকতার দায়িত্বের মধ্যে পড়ে? শিক্ষকের। একজন শিক্ষক যে কাজ করে সেই কাজের নৈতিকতার অংশ হিসেবে পড়ে। শিক্ষকের ন্যায় ছাত্রছাত্রীদেরও তো কিন্তু কিছু দায়িত্ব রয়েছে, যেমন যথাসময়ে স্কুলে আসা, ওই যে লেট লাইনে দাঁড়ানো যাবে না, তাই না? ঠিক মতো স্কুলে আসা, বাড়ির কাজ করা, হ্যাঁ, এবং শিক্ষকের আদেশ নির্দেশ মেনে চলা ইত্যাদি। নৈতিকতা বলতে মানুষের ভালো মন্দের বিচার বিশ্লেষণ করে সঠিক থেকে গ্রহণ করা বোঝায়। এবার নৈতিকতা কাকে বলে? আগে আমরা বললাম নৈতিকতা অর্থ কি, মানব আচরণের মানদণ্ড। এবার হচ্ছে নৈতিকতা বলতে কি বোঝায় বা নৈতিকতা কাকে বলে। এখানে আসবে মানুষের ভালো মন্দের বিচার, এটা দাগ দিয়ে রাখো, বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে গ্রহণ করাকে বোঝায়। এইটাও কিন্তু 1 মার্কে আসবে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের যথাযথভাবে দায়িত্ব পালন নৈতিকতার অংশ। তাহলে আমাদের দায়িত্ব পালন মানে আমরা শিক্ষক হিসেবে আমরা কতটুকু দায়িত্ব পালন করছি এটাও আমাদের নৈতিকতার অংশ। আবার তোমরা তোমরা যে দায়িত্ব পালন করছো, যেরকম প্রতিদিন স্কুলে আসছো ঠিক সময় মতো, তারপরে বাড়ির কাজ করছো, তারপরে ক্লাসের কাজ করছো, হ্যাঁ, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছো, প্রতিদিন ভালোভাবে পড়াশোনা করে আসছো, তারপরে তোমরা সুন্দর ড্রেস পরে স্কুলে আসছো, এই সব কিছু কিন্তু নৈতিকতার অংশ। তাহলে আমাদের কাজও নৈতিকতার অংশ, তোমাদের কাজও নৈতিকতার অংশ। বুঝতে পেরেছি আমরা এখন নৈতিকতা? নৈতিকতা কি আর কি বুঝতে হবে বলো? বুঝতে হবে না আমি জানি। হ্যাঁ, হয়ে গেছে এটা বোঝা। এবার আমরা আসব ব্যবসায়ে নৈতিকতা। এটা হচ্ছে একজন শিক্ষক হিসাবে নৈতিকতা, আর হচ্ছে একজন ছাত্র ছাত্রী হিসাবে নৈতিকতা। এবার ব্যবসায়ের নৈতিকতা কি, হ্যাঁ, সেটাই আমরা এবার আসবো। এবার হচ্ছে ব্যবসায়ে নৈতিকতা। এবার দেখো ব্যবসায়ের নৈতিকতা। একজন ব্যবসায়ী সে হচ্ছে কি বলতো? সামাজিক জীব। তাহলে তার সমাজবদ্ধ জীব হিসেবে, আগেই বলেছি সমাজবদ্ধ জীব হিসেবে তার সমাজের কিছু নৈতিকতা মেনে চলতে হয়, আর সেই মেনে চলার জন্য তার কিছু কাজও করতে হয়। হ্যাঁ, আমরা এবার দেখি বইতে কি আছে একটু পড়ে দেখি। একটি ব্যবসায়ের ধারণা চিহ্নিত করা থেকে শুরু করে এটি সফলভাবে পরিচালনার সাথে অনেক কাজ জড়িত। একজন উদ্যোক্তা কি করে? কাজটা উদ্যোগ গ্রহণ করে, মানে ব্যবসায়টা কোন ব্যবসায়টা করবে, কোন ব্যবসায় করলে তার মুনাফা বেশি হবে সেটার উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগ গ্রহণ করার পরে কি করে? সে নিজে একজন ব্যবসায়ীতে পরিণত হয়ে যায়। তাহলে এই যে যে ব্যবসায়ী হতে গেলে তার বিভিন্ন ধাপে ধাপে কতগুলো কাজ করতে হয়। এসব কাজ সুষ্ঠু সুন্দর সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৈতিকতা দিক নির্দেশনা হিসেবে কাজ করে। সাথে সাথে ব্যবসায়ের নৈতিকতা
বা নৈতিক মূল্যবোধ ব্যবসায় জগতে আমাদের আচরণকে সঠিক পথে পরিচালনা করে। এটা হচ্ছে আমাদের সঠিক পথ দেখায় যে আমি কেমন মানুষ। হ্যাঁ, অনেক ব্যবসায়ী কি করে বলো তো? ওজনে কম দেয়। অনেক ব্যবসায়ী কি করে? সে কৃত্রিম রং ব্যবহার করে। মাছ নষ্ট হয়ে গেছে, সেই মাছটাকে ফ্রিজে রেখে তারপরে রং দিয়ে তার ঠোঁটটা লাল করে দেয়, চোখটা একটু লাল করে দেয়, তাই না? বিভিন্ন কৌশল অবলম্বন করে। তারপরে ওই ফলে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য যুক্ত করে। তারপরে শাকসবজিতে করে, কত রকম ভাবে তারা মানুষকে ঠকানোর চেষ্টা করে। আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট, এটা আসলে বলা ঠিক আবার বেঠিক। হ্যাঁ, তার কারণ আমাদের কথাই আমাদের বলতে হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্যবসায়ীরা আসলে সৎ না। মানে হাতে গোনা, হয়তো হাতে গোনা দুই একজন ভালো আছে, কিন্তু 99%ই অসৎ ব্যবসায়ী। এরা শুধু বেশি বেশি মুনাফা করে অনেক বড় লোক হবে, অনেক বড় লোক হয়ে টাকা পয়সা জমিয়ে একদম নিঃস্ব হাতে সে ঈশ্বরের কাছে চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা। হ্যাঁ, যাই হোক, ওইসব বড় বড় কথায় আমরা যেতে চাই না। আমরা এখন বইয়ের কথায় আসি। দেখো বইয়ে কি আছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজে জনগণের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং অন্যান্য দ্রব্যের চাহিদা মেটানোর জন্য একটি ব্যবসায়ের প্রতিষ্ঠানের জন্ম হয় এবং চলমান থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠান জন্ম হয় আর সেটা চলতে থাকে কিসের আশায় বলো তো? মুনাফা অর্জনের আশায়, লাভের আশায়। হ্যাঁ, চলতে থাকে। একজন ব্যবসায়ী বা ব্যবসায়ী উদ্যোক্তা জনগণের চাহিদা মোতাবেক পণ্যদ্রব্য উৎপাদন বা প্রস্তুত করে উৎপাদন খরচের সাথে মুনাফা যোগ করে বা অন্য ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করে ভোক্তাদের কাছে বিক্রয় করে। একজন ব্যবসায়ী কি করে? উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে বা নিজে উৎপাদন করে, করে তার সাথে মুনাফা যোগ করে। সে কত পার্সেন্ট মুনাফা নেবে এইটা সে যোগ করে। যোগ করলে কি হচ্ছে? তার বিক্রয় মূল্য বেরিয়ে আসছে। তার উৎপাদন মূল্য তার সাথে মুনাফা যোগ করে কি হচ্ছে? বিক্রয় মূল্য সে বের করছে যে এইটার দাম 5 টাকা বা এটার দাম 10 টাকা বা এটার দাম 500 টাকা। হ্যাঁ, এরকম সে বের করছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, আমরা তো জানি ক্রয় মূল্য কি, তাই না? কেনার যে দামটা, আর বিক্রয় মূল্য হচ্ছে বিক্রি করার যে দামটা। এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এর যে পার্থক্য, মানে এটাকে বিয়োগ করলে যে ফলাফল আমরা পাই সেইটাই হচ্ছে মুনাফা। সেটা কি বলো তো? মুনাফা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ব্যবধানই হচ্ছে মুনাফা। অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে বেশি দাম ধার্য করলে তা হবে নৈতিকতার পরিপন্থী। এটা নৈতিকতা বর্জিত কাজ। ক্রয় মূল্য হচ্ছে যে পণ্যটা কেনার যে দাম, আর বিক্রয় মূল্য হচ্ছে বিক্রি করার যে দাম। এই দুইটা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই দুইটার ব্যবধান, ব্যবধান মানে কি? বিয়োগফল। হ্যাঁ, এর বিয়োগফলটাই হচ্ছে মুনাফা। এই মুনাফা আশায় একজন ব্যবসায়ী কি করে? তার ব্যবসা চালিয়ে যেতে থাকে, তার ব্যবসা চলমান থাকে। অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে বেশি দাম ধার্য করলে তা হবে নৈতিকতার পরিপন্থী। আমাদের কিছুদিন আগে মনে আছে লবণ কেনার হিড়িক পড়ে গেল, তাই না? এক এক প্যাকেট লবণ যেটা 50 টাকা না 60 টাকা দাম, সেটা 100 টাকা, 200 টাকা, 500 টাকা দামেও বিক্রি হয়েছে। হ্যাঁ, আমরা জানি। এখন অতিরিক্ত লাভের আশায় কি করেছে ওই ব্যবসায়ীরা?
জনগণ যখন কিনতে চাচ্ছে তখন সে তো দিতেই বাধ্য। তার যেগুলো স্টকে ছিল সেগুলো তো দিয়েছে, আবার নতুন করে কিনে এনে আরো বিক্রি করেছে। ফলে কি কি হয়েছে, কিছু কিছু ব্যবসায়ী এক রাতে অনেক টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে যে নৈতিকতা বর্জিত কাজ, এই কাজগুলো একজন ব্যবসায়ীর পক্ষে করা যাবে না। হ্যাঁ, এইটা আমাদের ছোট বয়স থেকেই এখন থেকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। যেটুকু লাভ মিলে আমার কোনো সমস্যা হবে না, মানে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে চলমান রাখতে পারি, হ্যাঁ, সেইটুকুই আমাকে লাভ করতে হবে। হ্যাঁ, তার বেশি লাভ করা যাবে না। আবার ক্রেতা যে কিনবে, তাই না, তার ক্রয় ক্ষমতার মধ্যেও থাকতে হবে সেই জিনিসটা। হ্যাঁ, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু নৈতিকতা রয়েছে। যেমন পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তার লাভ হয় কিন্তু মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, যে কথাটা বললাম তোমাদের। ব্যবসায়ী এমন পণ্যদ্রব্য সরবরাহ করবে না যা জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে স্বাস্থ্যের কথা আসছে, এই কথা বলতে গেলে তো অনেক সময় চলে যাবে, তাই না? অনেক সময় চলে যাবে না বলো? অনেক সময় চলে যাবে। স্বাস্থ্য সম্পর্কে আমাদের ব্যবসায়ীরা যদি সচেতন হতো তাহলে আমাদের দেশের অবস্থা এই হতো না। সমস্ত হসপিটালে গিয়ে দেখা যায় আমাদের স্বাস্থ্য খাতের কি পরিস্থিতি, তাই না বলো? হ্যাঁ, অর্থাৎ জনগণ এবং ব্যবসায় উভয় পক্ষের স্বার্থ রক্ষা করেই ব্যবসা পরিচালনা করা বাঞ্ছনীয়। ব্যবসার অন্য নৈতিকতাগুলো হলো, 1 নাম্বার, দেখো আমি বোর্ডে লিখছি তোমরা খেয়াল করো। 1 নাম্বার হচ্ছে সততা বজায় রাখা। সততা বজায় রাখা। সততা বজায় রাখা। 2 নাম্বার হচ্ছে ক্ষতিকর পণ্য। পণ্য উৎপাদন ও বিপণন না করা। বিপণন মানে কি বলো তো? উৎপাদন মানে তো জানো, তৈরি করা, আর বিপণন মানে বিক্রি করা। বিপণন না করা। তাহলে ক্ষতিকর পণ্য উৎপাদনও করা যাবে না, আবার বিক্রি করাও যাবে না। এর পরের পয়েন্টটা আসছে গ্রাহকদের সাথে প্রতারণা না করা। গ্রাহক যারা পণ্যটা ক্রয় করবে, হ্যাঁ, তারা হচ্ছে গ্রহীতা, গ্রাহক। হ্যাঁ, এই গ্রাহকদের সাথে প্রতারণা না করা। তারপরের পয়েন্ট হচ্ছে মেয়াদ মেয়াদোত্তীর্ণ 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 পণ্যদ্রব্য বিক্রি না করা। এরপরে আসো কৃত্রিম সংকট সৃষ্টি না করা। কৃত্রিম মানে কি?
সাময়িক সময়ের জন্য, মানে কিছু সময়ের জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। ওই যে লবণের গল্প বললাম না, ওই লবণের মতো সংকট সৃষ্টি না করা। বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প আইন মেনে চলা, যে সব ক্ষেত্রে কিন্তু আইন আছে, হ্যাঁ, আইনের কোনো অভাব নেই আমাদের দেশে, কিন্তু পালনের অভাব আছে। বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প আইন মেনে চলা। সততা বজায় রাখা, এটা মুছে দিলাম। এরপরে দেখো, পরিবেশের ক্ষতি সাধন না করা। পরিবেশের পরিবেশের ক্ষতি সাধন না করা, মানে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় এরকম কাজ একজন ব্যবসায়ী করবে না। তারপরেরটা হচ্ছে জনকল্যাণে অবদান রাখা। জনগণের যখন কোনো সমস্যা হবে, অনেক বড় সমস্যা বা ক্ষুদ্র সমস্যা, তখন প্রত্যেক ব্যবসায়ীকে কি করতে হবে? ঝাঁপিয়ে পড়তে হবে। জনকল্যাণে কি করা? অবদান রাখা। তাহলে আমরা কি পড়লাম বলো তো? ব্যবসায়ের যে নীতিগুলো আছে, এই নীতিগুলো জানলাম। প্রথমেই ছিল সততা বজায় রাখা, সততা বজায় রাখা। এরপরে ছিল ক্ষতিকর পণ্য, ক্ষতিকর পণ্য উৎপাদন না করা, উৎপাদন ও বিপণন না করা। মানে উৎপাদনও করা যাবে না, তৈরি করাও যাবে না, আবার বিক্রি করাও যাবে না। গ্রাহকদের সাথে প্রতারণা না করা, মেয়াদোত্তীর্ণ পণ্যদ্রব্য বিক্রি না করা। যে পণ্যটা খেলে মানুষের ক্ষতি হবে সেই পণ্যটা কখনোই বিক্রি করা যাবে না। এরপরে আসছে কৃত্রিম সংকট সৃষ্টি না করা। সাময়িকভাবে মানুষের সমস্যা হয় এমন কোনো কাজ করা যাবে না। বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প আইন মেনে চলা। যে আইনগুলো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আছে সেই আইনগুলো একজন ব্যবসায়ীকে অবশ্যই মেনে চলতে হবে। এরপরে পরিবেশের ক্ষতি সাধন না করা, জনকল্যাণে অবদান রাখা। তাহলে একজন ব্যবসায়ী কি করবে? শুধু ব্যবসা করবে আর মুনাফা অর্জন করবে তা না, সে কি করবে? জনগণের স্বার্থে, জনগণের স্বার্থের দিকে চিন্তা করে সে তার অবদান, মানে সে যে কাজগুলো করতে পারে সেইটা সমাজে করবে। তাহলে আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। কি পড়লাম? ব্যবসায়ের নৈতিকতা ধারণা পড়লাম। তারপরে কি পড়লাম বলো তো? নৈতিকতা কি সেইটা পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে কি ব্যবসায়ের নৈতিকতা, এটা কি, এইটা, এই তিনটা যে টপিকস আমরা পড়লাম, এই তিনটাই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, এই তিনটা ভালো করে পড়তে হবে। আমি যেটুকু পড়িয়েছি এরপরে আবার একটু বই দুইবার পড়ে নিবা, দেখবা সব ঠোঁটস্থ হয়ে গেছে। ঠোঁটস্থ করার দরকার নেই, কিন্তু তোমরা বুঝে যাবা। আর এই পয়েন্টগুলো, এই পয়েন্টসগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়। আজকের মতো আসি তাহলে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ,
আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।